হ্যালো লার্নার্স, আমাদের ইউটিউব চ্যানেল WBPSC GS 101-এ তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের কিছু প্রশ্ন উত্তর নিয়ে, যেগুলো তোমাদের প্রত্যেকটা যে কোনো ধরনের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, শুধু WBCS বলে না, যে কোনো ধরনের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই প্রত্যেকটা টপিক কিন্তু কমন টপিক। এখানে কোনো যে এই পরীক্ষার জন্য এই টপিক ইম্পর্টেন্ট, ওই পরীক্ষার জন্য ওই টপিক ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু একদমই না। আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট চ্যাপ্টারটা, এই পার্টটা, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পর্বটা, এটা কিন্তু আমাদের যে কোনো পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমরা তোমাদের এটাও বলতে চাই যে আনএকাডেমিতে কিন্তু তোমরা প্লে স্টোরে যাবে এবং আনএকাডেমি লার্নিং অ্যাপস ডাউনলোড করবে। লার্নিং অ্যাপসে তোমরা কিন্তু প্রতিদিন প্রচুর ফ্রি ক্লাস পাবে। তো যে ফ্রি ক্লাস নিয়ে তোমরা দেখো, যে কোনো সাবজেক্টকে ভালো করে জানতে গেলে নোটস দরকার, আর এই নোটস পাওয়ার জন্য, ডেসক্রিপটিভ নোটস পাওয়ার জন্য তোমাকে ক্লাসে আসতে হবে। প্রত্যেকে ফ্রি ক্লাস জয়েন করো, ক্লাস বোঝো, শোনো, আনএকাডেমি সম্পর্কে জানো এবং অবশ্যই প্লাস ক্লাসে জয়েন করো তারপর প্রত্যেকে। আর আগামী দিন থেকে আমাদের কিন্তু রেফারেল কোড বা আনলক কোড ইউজ করতে হবে তোমাদের, এটা দিয়ে কিন্তু তোমাকে জয়েন করতে হবে স্পেশাল ক্লাসে। যাই হোক, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো একটা সুন্দর কোটেশন দিয়ে, আমরা স্বামী বিবেকানন্দের সুন্দর একটা কোটেশন দিয়ে আমরা শুরু করব। যে কোনো পজিটিভ কোটেশন আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে যেটা বলেছে, দেখো, যে যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ তত কম। তো এটা কিন্তু খুব সত্যি কথা যে যে কাজ করে বেশি, কথা বলে কম, তার সাফল্য কিন্তু তাড়াতাড়ি আসে, বা সেই ধরনের মানুষের সাফল্য পাওয়ার পরিমাণ কিন্তু বেশি। ঠিক আছে, তো যাই হোক, এখানে আমরা যেটা আলোচনা করব, যেখানে প্রতিদিন যে স্পেশাল ক্লাস আনএকাডেমিতে হয়, সেখানে তোমরা আমার ফ্রি স্পেশাল ক্লাস পাবে প্রতিদিন 10টা থেকে 11টা এভরিডে, ইভিনিংয়ে 7:30 থেকে 8:30। ক্লাসে থাকবে 2টো থেকে 3টে। তো এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, যে প্রথম প্রশ্ন যেটা রয়েছে, যে দ্য পুনা প্যাক্ট 1932 সালে পুনা প্যাক্ট হয়, পুনা চুক্তি সাইন হয়, ওয়াজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন। এটা আমাদের খুব আমরা জানি যে মানে এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, যে পুনা প্যাক্টটা কি নিয়ে হয় আমরা জানি। এবং আমরা জানি যে গান্ধীজির এখানে আপত্তি ছিল। তার কারণ হচ্ছে, পুনা প্যাক্টের যে বিষয়টা, সেটা আমরা প্রথম থেকে যদি আমরা দেখি, একদম শুরু থেকে, একটু দাঁড়াও, 1909 প্রথম, 1909 মলে মিন্টো রিফর্মস অ্যাক্ট প্রথম। এই যে ইলেকটোরেট, সেপারেট ইলেকটোরেটের পার্টটা প্রথম হলো হিন্দু মুসলিমস। নেক্সট হচ্ছে 1919, যেখানে আমরা দেখতে পাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919, যাকে আমরা বলি মন্টেগো চেমসফোর্ড রিফর্মস অ্যাক্ট, যেখানে আমরা দেখতে পাই হিন্দু মুসলিম তো হয়ে গেল, এখানে শিখ, খ্রিশ্চান, অ্যাংলো ইন্ডিয়ান প্রত্যেককে সেপারেট ইলেকটোরেট কিন্তু দেওয়া হয়। এবং যখন তুমি 32 দেখতে পাচ্ছ, এখানে ডিপ্রেস ক্লাস এবং মারাঠা কমিউনিটি, ডিপ্রেস ক্লাস। তাহলে এবার বিষয়টা হচ্ছে যে গান্ধীজির যেটা কথা, যে হিন্দু মুসলিম সেপারেট ইলেকটোরেট তো আগেই করেছে, এখন আবার সেপারেট ইলেকটোরেট ফর ডিপ্রেস ক্লাস, এটা কিন্তু গান্ধীজি কিছুতেই মানেন না। এবং এই দাবিটা কিন্তু প্রথম ছিল প্রথম রাউন্ড টেবিল কনফারেন্সে। কারণ আমরা জানি, যখন সাইমন কমিশন আসে, তখন সাইমন কমিশন দুটো প্রস্তাব নিয়ে আসে। একটা প্রস্তাব ডোমিনিয়ন স্ট্যাটাস গ্র্যান্ট করা ভারতীয়দের, যেটা আরবিন্দ তার দিল্লি ম্যানিফেস্টোতে ঘোষণা করেন। এবং দ্বিতীয়ত হচ্ছে রাউন্ড টেবিল কনফারেন্স, যেটা একটা কনফারেন্স অ্যারেঞ্জ করা, যে ব্রিটিশ ক্যাবিনেট আলোচনা করবে ভারতীয় লিডারদের সাথে, এবং তারপরে ভারতের জন্য একটি সংবিধান প্রণয়ন করার ব্যবস্থা করা। তো এই ক্ষেত্রে কিন্তু প্রথম রাউন্ড টেবিল কনফারেন্সে B.R. আম্বেদকর ডিপ্রেস ক্লাসের যে সেপারেট ইলেকটোরেটের বিষয়ে কিন্তু সম্মতি জানিয়েছেন, বা ডিমান্ড করেছেন, চেয়েছেন। সম্মতি তো ক্যাবিনেট দেবে, সরি। এবার নেক্সট হচ্ছে, পরবর্তী হচ্ছে যে যখন গান্ধীজি সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স যোগদান করেন, তখন গান্ধীজি কিন্তু এখানে রাজি হন না এই প্যাক্টে, পুনা প্যাক্টে। তার কারণ, পুনা প্যাক্ট ওয়াজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন গান্ধীজি, আম্বেদকর, একদমই কারেক্ট অ্যান্সার,
ঠিক আছে, কিন্তু সেপারেট ইলেকটোরেটকে কিন্তু কিছুতেই রাজি হন না গান্ধীজি। কখন উনি চুক্তি সাইন করতে রাজি হলেন? যখন জয়েন্ট ইলেকটোরেট রাখার রাজি হলো বা জয়েন্ট ইলেকটোরেটের প্রস্তাবিত হলো তখন। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফার্স্ট দ্য পুনা প্যাক্ট 1932 ওয়াজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন গান্ধীজি অ্যান্ড আম্বেদকর। বি নেক্সট an agreement between Dr. Baba Saheb Ambedkar and Mahatma Gandhi was signed 84 years ago on September 24, 1932. The agreement was signed by Pandit Madan Mohan Malabya, কারণ গান্ধীজি তখন জেলে ছিলেন 32-তে। তো সেই জন্য সাইন করেন মদন মোহন মালব্য এবং ডক্টর বি আর আম্বেদকর and Dalit leader at Yardava Central Jail in Pune, some Dalit leader এবং ইয়ারদাবু সেন্ট্রাল জেল ইন পুনে টু ব্রেক গান্ধীজি's ফাস্ট আনটু দ্য ডেথ। গান্ধীজি সেই সময় যে 32-তে যে জেলে ইয়ারদাবু জেলে যে উনি ফাস্টও রেখেছিলেন ওটাও কিন্তু ভঙ্গ করলেন। তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট যেটা আমরা আলোচনা করব যে হু অ্যাটেন্ডেড দ্য ইম্পেরিয়াল দরবার অফ 1877 ড্রেসড ইন হ্যান্ডস্পুন খাদি। আমরা জানি যে প্রত্যেকটা যে দরবারগুলো এগুলো আমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। 1877-এর দরবার লর্ড লিটনের টাইমে হয়েছিল, যেখানে হ্যান্ডস্পুন খাদি নিয়ে, মানে হাতে যে খাদির কাপড় নিয়ে ড্রেস করে কে গিয়েছিলেন? তো এখানে এম কে গান্ধী, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল এবং জি ভি যোশী। তো আমাদের আনসার কি হবে? আমাদের আনসার হবে ইম্পেরিয়াল দরবার 1877, which was first among the three দিল্লি দরবার। তিনটে দিল্লি দরবারের মধ্যে প্রথম দিল্লি দরবার was organized during the time of Lord Lytton. Queen Victoria was conferred with the title Kaisar-i-Hind in this দরবার. লর্ড লিটন, কিন্তু একটা কথা মনে রাখবে, ভিক্টোরিয়ার পারপাসে কিন্তু অনুষ্ঠান রাখা হয়, কিন্তু ভিক্টোরিয়া কিন্তু কোনোদিনও ভারতবর্ষে আসেননি। ঠিক আছে, এই সভাতে বা এই অনুষ্ঠানে কেন রাখা হয় যে ভিক্টোরিয়াকে কাইজার-ই-হিন্দ নেতৃত্বের জন্য দেওয়া হয়, লিডারশিপের জন্য দেওয়া হয়। এই কাইজার-ই-হিন্দ কিন্তু ঘোষণা করলেন। ইট ওয়াজ গণেশ বাসুদেব যোশী হু অ্যাটেন্ড দিস দরবার ড্রেসড উইথ খাদি। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং গণেশ বাসুদেব যোশী সম্পর্কে কিছু ইনফরমেশন আছে, যেমন ওনাকে কি নামে বলা হয়? ওনাকে সর্বজনীন কাকা বলা হয়, বা কাকা সর্বজনীন কাকা কাকে বলা হয়? তো আমরা বলবো যে গণেশ বাসুদেব যোশীকে। ঠিক আছে, এবং একজন লয়ার, রিফর্মিস্ট ছিলেন, পুনা সার্বজনীন সভার মেম্বার ছিলেন। মেম্বার মানে যে ফাউন্ডিং মেম্বার ছিলেন, অর্গানাইজার ছিলেন। ঠিক আছে, নেক্সট এবার প্রত্যেককে বলছি যে দেখো ক্লাস প্রতিদিন করছো, যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই রেফারেল কোডটা ইউজ করো, এর জন্য তোমরা 10% ডিসকাউন্ট পাবে। Next, the inquiry committee on Jallianwala Bagh incident was headed by এখানে কোনটা হবে কারেক্ট আনসার বলতে হবে। তো ফার্স্ট আমাদের রয়েছে ডায়ার, আরউইন, হান্টার, সাইমন। তো আমরা সবাই জানি এখানে আমাদের আনসার হবে হান্টার কমিশন, সি হবে আমাদের কারেক্ট আনসার। তো আমরা দেখতে পাচ্ছি অন 14th October 1919 after order issued by the Secretary of State for India Edwin Montagu, the government of India announced formation a committee inquiry into event in the Punjab. Refer to the disorders inquiry committee. It is a later more widely known Hunter Commission. তো আমরা দেখতে পাই যে এই হান্টার কমিশন আমাদের দুটো, একটা এডুকেশনাল পারপাসে, যে এডুকেশনাল পারপাসে আমাদের বলা হয় যে প্রাইমারি এডুকেশনের উপর ফোকাস করা হয়, এবং যেটাকে আমরা বলি শুধু প্রাইমারি এডুকেশন না, যে লোকাল যে অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে সেই লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে প্রাইমারি শিক্ষা ব্যবস্থার দায়িত্ব দেওয়া। এটা হচ্ছে আমরা প্রথম হান্টার কমিশনে দেখতে পাই। কিন্তু এই হান্টার কমিশন হচ্ছে আমাদের জালিয়ানওয়ালাবাগের যে দুর্ঘটনা, যে অমানবিক একটা ঘটনা ঘটা, যেখানে এত নিরস্ত্র মানুষগুলোকে গুলি করে হত্যা করা, কিসের জন্য? যে প্রত্যেকটা মানুষের মধ্যে ত্রাস, ভয়
জাগানোর জন্য। যদি সে বলে যে সে একটা আনলফুল এতজন মানুষকে মেরে সে বেআইনি কাজ করেছে, তো সেক্ষেত্রে সে বলতে পারে যে একটা এমার্জেন্সি পিরিয়ড চলছে যেখানে এতজন মানুষ বহুবার বারণ করা সত্ত্বেও একজোট হয়েছে, তো তারা সেই কারণে গুলি চালাতে বাধ্য হয়েছে, এত শিশু এত লোক সবাইকে নিয়ে কিন্তু একসাথে কিন্তু হত্যা করেছে। তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেখানে আমরা দেখতে পাই যে দেশ জুড়ে যত লিডার ছিলেন, যত ইন্টেলেকচুয়াল পিপল যাদেরকে আমরা বলি, প্রত্যেকে কিন্তু ব্রিটিশ সরকারের এই ব্যবহারের ফলে কিন্তু রেগে যায়। এবং আমরা জানি যে মহাত্মা গান্ধী তার টাইটেল ত্যাগ করেন, রবীন্দ্রনাথ টেগর তার নাইট উপাধি ত্যাগ করেন, ঠিক আছে। এবং কংগ্রেস একটি নিজস্ব সভা ডাকে যে ডায়ারের কি ব্যবস্থা হওয়া দরকার, কি গভর্নমেন্টের তরফ থেকে কি করা দরকার। তো এর জন্য তো প্রত্যেকে কিন্তু আমি বারবার বলছি যে যারা এখনো পর্যন্ত আনএকাডেমি প্লাসে তোমরা ক্লাসগুলো জয়েন করছো না বা ফ্রি স্পেশাল ক্লাসে আসছো না, তারা প্রত্যেকে জয়েন করো, প্লে স্টোর থেকে আনএকাডেমি অ্যাপস ডাউনলোড করো, আর প্রত্যেকে কিন্তু ক্লাসগুলো যত তোমরা ফ্রি সোর্স পাচ্ছ সেটা তোমরা ক্লাসে আসলেই বুঝতে পারবে যে কিভাবে কীরকম মেটেরিয়াল দেওয়া হয়। আর ডেসক্রিপটিভ পেতে হলে কিন্তু অ্যাডভান্স এবং আমরা সব থেকে কোয়ালিটি ডেসক্রিপটিভ কোয়েশ্চেন বা তার ডেসক্রিপশন পেতে হলে, টপিক পেতে হলে কিন্তু তোমাকে আনএকাডেমিতে জয়েন করতে হবে। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইন হুইচ অফ দ্য ফলোইং কেসেস ভিডি সাভারকার ওয়াজ সেন্টেন্স ট্রান্সপোর্টেশন ফর লাইফ টু দ্য ইনফেমাস সেলিউলার জেল ইন দ্য আন্দামান নিকোবর আইল্যান্ড ইন 1911। তো এখানে কোনটা হবে কারেক্ট আনসার, এটা আমাদের বলতে হবে। তো দেখো এখানে প্রথমত রয়েছে আলিপুর বম কেস, নাসিক কনস্পিরেসি কেস, দিল্লি কনস্পিরেসি কেস, লাহোর কনস্পিরেসি কেস। বলেছে ভিডি সাভারকারকে 1911-এ জেলে বন্দি করা হয়। কোন কেসের মাধ্যমে? নাসিক কনস্পিরেসি কেস। নাসিক কনস্পিরেসি কেসে কি হয়েছিল এটা আমরা জানি যে তৎকালীন সময় রেভলিউশনারি অর্গানাইজেশন বলতে যেমন আমাদের অভিনব ভারত, অনুশীলন সমিতি, তো এদের প্রত্যেকের কি হতো, ইয়াং রেভলিউশনারিজদের নিয়ে এটা এখানকার আমরা ম্যাক্সিমাম মেম্বার দেখি। আমরা অনুশীলন সমিতিতেও এরা টার্গেট করতে ইয়াং জেনারেশনকে, ন্যাশনালিজম এদের মধ্যে গ্রো করা, দেশের স্বাধীনতা আন্দোলনে যোগদান করা। তো সেরকমই অভিনব ভারতের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ম্যাজিস্ট্রেট জ্যাকসন অভিনব ভারতকে ওপর অনেক রেস্ট্রিকশন বা বন্ধ করার জন্য প্রত্যেকটা মেম্বারকে গ্রেপ্তার করার জন্য কিন্তু ব্যবস্থা করেন, যেখানে 21শে ডিসেম্বর 1909-এ ওনার একটি প্রমোশনাল প্রোগ্রাম ছিল, ফেয়ারওয়েল হবে, তারপর উনি প্রমোশন হবেন। তো সেখানে দেখা যাচ্ছে এমএটি জ্যাকসনকে হত্যা করে অনন্ত লক্ষ্মণ কানহারে, যিনি হচ্ছেন অভিনব ভারতের মেম্বার, ঠিক আছে। অ্যান্ড ইয়ং ম্যান অনন্ত লক্ষ্মণ কানহারে শুট দ্য ইন্ডোলজিস্ট অ্যান্ড পণ্ডিত জ্যাকসন ডেট। ইন্ডোলজিস্ট মানে যারা ভারতীয় ইতিহাস নিয়ে স্টাডি করে তাদেরকে ইন্ডোলজিস্ট বলা হয়, এবং একই সঙ্গে ওনাকে পণ্ডিত উপাধি কিন্তু দেওয়া হয়। পণ্ডিত উপাধি কেন দেওয়া হতো? সংস্কৃত বিশেষজ্ঞ হলে, ঠিক আছে, যেমন পণ্ডিতা রামাবাই পণ্ডিত উপাধি পেয়েছিলেন, তো ওনাকেও কিন্তু পণ্ডিত বলা হতো। ইন দ্য থিয়েটার দ্য সেনসেশনাল মার্ডার ইজ অলসো নোন অ্যাজ নাসিক কনস্পিরেসি কেস। আর এই কনস্পিরেসি কেসের জন্য 27 জন মেম্বারকে অভিনব ভারত সোসাইটির 27 জন মেম্বারকে কিন্তু কনভিক্ট করা হয়, পানিশড করা হয়। গণেশ বাসুদেব যোশী এবং ব্রাদার ভিডি সাভারকার ওয়াজ সেন্ট টু কালাপানি। দুই ভাইকে কিন্তু কালাপানি আন্দামান নিকোবরে কিন্তু পাঠানো হয়। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য বেস্ট নোন ফর অফারিং ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ ইন দ্য ইয়ার 1941। তো ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহের প্রধান কারণ কি এবং বেস্ট নোন, এখানে রয়েছে পূর্ণিমা ব্যানার্জি, পূর্ণিমা ব্যানার্জি, উষা মেহতা,
অদ্রুতি লক্ষ্মীবাই এবং রামাসওয়ারী নেহেরু। তো আমরা দেখতে পাচ্ছি পূর্ণিমা ব্যানার্জি এবং আগের টাইটেল মানে বিবাহ পূর্ববর্তী টাইটেল ছিল পূর্ণিমা গাঙ্গুলি, ঠিক আছে। তো এখানে রিলেটিভস উনি হচ্ছে সিস্টার অরুণা আসফ আলীর বোন এবং কাকা, গ্র্যান্ডফাদার, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। নেক্সট যেটা আমি দেখতে পাচ্ছি, পূর্ণিমা ব্যানার্জি সার্ভ দ্য পোস্ট অফ দ্য সেক্রেটারি অফ দ্য এলাহাবাদ সিটি কংগ্রেস কমিটি, এলাহাবাদ কমিটির কিন্তু মেম্বার ছিলেন। শি অলসো টুক পার্ট কুইট ইন্ডিয়া মুভমেন্ট অ্যান্ড রিমেইন্ড আ মেম্বার অফ দ্য ইউনাইটেড প্রভিন্স লেজিসলেচার, ইউনাইটেড প্রভিন্স লেজিসলেচারে কিন্তু উনি মেম্বার ছিলেন, তার মানে উনি কিন্তু আইনসভার মেম্বার ছিলেন। শি ইজ বেস্ট নোন অফারিং ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ 1941। ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ কেন হয়েছিল? তো আমরা জানি যখন অগাস্ট অফার আসে, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। তো অগাস্ট অফারে কি আনা হয়? ডোমিনিয়ন স্টেটাস, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন, ডোমিনিয়ন স্টেটাস, যেখানে ভারতীয়রা অগাস্ট অফার, কংগ্রেস পলিটিক্যাল পার্টি অগাস্ট অফার মানে না। তো এখানে যেটা ছিল আমাদের পূর্ণিমা ব্যানার্জি বা এরকম আমরা জানি যে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ যে 1, 2, 3 মানে বিনোবা ভাবে, জওয়াহরলাল নেহেরু এবং ব্রহ্মদত্তা, এই 1, 2, 3 ছাড়াও আমাদের যত লিডার আছে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ, তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা প্রভিন্স থেকে দলের লিডারশিপ এবং সেটা সবাই মিলে একত্রিত হবে দিল্লি, যার জন্য কি হবে এখানে আমাদের যে স্লোগানটা ছিল দিল্লি চলো স্লোগান কিন্তু ইউজ হয়েছিল, যেখানে প্রত্যেক প্রভিন্স থেকে লিডাররা তাদের গোষ্ঠীকে নিয়ে একত্রিত হবে এবং সেখানেই কিন্তু এই আন্দোলন, যার জন্য বলা হচ্ছে কি যে ভারতীয়রা ব্রিটিশদের মেনে নিয়েছে বা এতদিন ধরে ব্রিটিশ শাসন সহ্য করেছে, এটা কোনোদিনও যেন ভারতীয়দের দুর্বলতা মনে না করে, ঠিক আছে, এটা হচ্ছে তাদের টলারেন্স। তো সেই জন্য যাতে ইন্ডিভিজুয়াল পাওয়ারকে দেখানোর জন্য আমরা ইন্ডিভিজুয়াল মুভমেন্ট কিন্তু দেখতে পাই। তো ওনার নাম কিন্তু অবশ্যই মনে রাখবে। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, which of the following lead the defense pleaders, which of the following lead the defense pleader in the famous Indian National Army trial in the Red Fort of Delhi। তো এখানে লিড করেছেন ডিফেন্স, যত ডিফেন্স লয়ার তাকে লিড করেছেন, তো জওয়াহরলাল নেহরু, আসফ আলী, স্যার তেজ বাহাদুর সপ্রু, ভুলাভাই দেসাই। তো কোনটা হবে কারেক্ট আনসার প্রত্যেককে কিন্তু বলতে হবে, ঠিক আছে। তো আমাদের আনসার কি হবে? ভুলাভাই দেসাই, ডি হবে কিন্তু আমাদের কারেক্ট আনসার। তো আমরা দেখতে পাচ্ছি যে ভুলাভাই দেসাই যিনি ডিফেন্স, এবং যদি তোমাকে জিজ্ঞাসা করে যে পাবলিক প্রসিকিউটর কে ছিলেন, পাবলিক প্রসিকিউটর নরসিমরান ইঞ্জিনিয়ার, ঠিক আছে, পাবলিক প্রসিকিউটর ছিলেন। ভুলাভাই ওয়াজ দ্য লিডিং কাউন্সিল ফর দ্য ডিফেন্স অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অফিসার শাহনওয়াজ খান, প্রেম কুমার সেহগাল, গুরবাজ সিং ধিলান। The court martial hearing began in October 1945 at the Red Fort। ভুলাভাই দেসাই সম্পর্কে, ভুলাভাই দেসাইয়ের আন্ডারেই যত ডিফেন্স লয়াররা ছিলেন, হেড ছিলেন হচ্ছে দেসাই, এবং বর্ন কবে, ডায়েট কবে, এগুলো মনে রাখতে হবে না। তো প্রত্যেককে বলা হচ্ছে যারা এখনো পর্যন্ত আনএকাডেমি প্লাসে তোমরা জয়েন করছো না, তারা প্রত্যেকে প্লাসে জয়েন করে যত তাড়াতাড়ি সম্ভব। অবশ্যই তোমরা প্লাসে যখন এই কোডটা ইউজ করে জয়েন করো, এর জন্য তোমরা 10% ডিসকাউন্ট পাবে। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, সেখানে আমরা দেখতে পাচ্ছি which of the following resigned from the Viceroy's Executive Council in the protest against the জালিয়ানওয়ালাবাগ দুর্ঘটনা। তো জালিয়ানওয়ালাবাগ দুর্ঘটনার এগেনস্টে মানে প্রতিবাদে কে ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল ছেড়ে বেরিয়ে এসেছিলেন? তো এখানে রবীন্দ্রনাথ টেগোর আছে, মদন মোহন মালব্য আছে, স্যার শঙ্করান নায়ার আছে এবং অলবদা বাবু আছে। তো এখানে আমাদের আনসার কি হবে? এখানে আমাদের আনসার হবে শঙ্করান নায়ার অনলি, ঠিক আছে। সবসময় কিন্তু আরেকটা জিনিস আমরা দেখতে পাই যে স্টুডেন্টদের মধ্যে একটা বিষয় থাকে যে যখনই আমরা অল অফ দ্য অ্যাবভ দেখবো তখনই সেটা আমাদের কারেক্ট আনসার হবে। তো এগুলো যেন একদমই না হয়, তার কারণ হচ্ছে এগুলো যদি দেখা যায় তাহলে কিন্তু সমস্যা আরো বাড়বে, ঠিক আছে। কারণ আমরা এমন অনেক প্রশ্ন কিন্তু এরকম আন্দাজে কিন্তু ভুল করে দিয়ে চলে আসবো।
তো এইরকম না, যে কোনো প্রশ্ন যখন আমরা দেখব সেই প্রশ্নটা সত্যি আমি জানি কিনা সেটা দেখব। আন্দাজে প্রশ্ন অ্যাটেন্ড করে একান্তই যদি খুব না দরকার থাকে তাহলে কোনো লাভ নেই, না করাই ভালো। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভোকেট জেনারেল ম্যাড্রাস প্রেসিডেন্সি, এখানে স্যার শঙ্করন নায়ার, দ্য ফর্মার প্রেসিডেন্ট অফ দ্য আইএনসি অ্যান্ড আ মেম্বার অফ দ্য ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল, রিজাইন ফ্রম দ্য কাউন্সিল ফলোইং জালিয়ানওয়ালাবাগ 13th April 1919। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সময় অ্যাডভোকেট জেনারেল ম্যাড্রাস প্রেসিডেন্সি, প্রেসিডেন্ট অ্যান্ড সাকসিডেড বাই, তো এই দুটো অবশ্যই মনে রাখবে, এখানে প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট যেটা আমরা আলোচনা করব, বহিষ্কৃত হিতকর্ণী সভা। তো বুঝতেই পারছো এখানে বহিষ্কৃত হিতকর্ণী সভা কথাটার মানে কি। ঠিক আছে, তো বহিষ্কৃত মানে যারা আনটাচেবল, ঠিক আছে, যাদের বহিষ্কার করা হয়। বহিষ্কার কোথা থেকে করা হয়? সমাজ থেকে। তো বহিষ্কৃত হিতকর্ণী সভা যেখানে এস্টাবলিশ করেছেন বি.আর. আম্বেদকর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বহিষ্কৃত হিতকর্ণী সভা অর দ্য ডিপ্রেসড ক্লাস ইনস্টিটিউট ওয়াজ founded B.R. Ambedkar in the 20th July. This institute worked for the untouchable to address their grievance to the government. তো খুব ইম্পর্টেন্ট। নেক্সট যে প্রশ্নটা আমরা আলোচনা করব, কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমাদের প্রত্যেককে বলা হচ্ছে যে যারা এখনো পর্যন্ত আনএকাডেমি ক্লাসে তোমরা জয়েন করোনি তারা প্রত্যেকে ক্লাসে জয়েন করো। আর এই যে প্রত্যেকটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা প্রশ্নের যে টপিকগুলো, যদি বহিষ্কৃত হিতকর্ণী সভা থাকে আমরা টপিকটা তো আলোচনা করবই, তার সাথে সাথে আমরা বি.আর. আম্বেদকরের আরও কত অর্গানাইজেশন উনি ফর্ম করেছেন, কোন কোন পত্রপত্রিকার সাথে উনি যুক্ত ছিলেন, এরকম ডিটেলস কিন্তু আমরা পড়বো। যখনই কোনো একটা এমসিকিউ করবো আমরা ডিটেলস পড়বো। তার সাথে আমরা দেখতে পাচ্ছি শঙ্করন নায়ার। শঙ্করন নায়ারকেও আমরা সেরকম পড়বো, মানে যে কোনো ব্যক্তিত্ব যখন পড়বো তার সম্পর্কে কোন পত্রপত্রিকা বা কোন অর্গানাইজেশনের সাথে উনি জড়িত ছিলেন, এটাই কিন্তু ইম্পর্টেন্ট। আর সেরকম কিছু ইম্পর্টেন্ট না। আর যদি আমরা প্রত্যেকটা টপিক, এই টপিকটাও খুব ইম্পর্টেন্ট, আইএনএ ট্রায়াল। আইএনএ ট্রায়াল কবে আমরা ট্রায়াল আইএনএ দিবস আমরা বলি, আমরা কবে রাশিদ আলী দিবস বলি, ঠিক আছে, তো এগুলো কিন্তু আমাদের উইক কবে বলি, আইএনএ উইক কবে বলি, কতদিন ধরে ট্রায়াল চলেছিল, 7 দিন ধরে ট্রায়াল চলেছিল। তো এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে সব সময় মনে রাখতে হবে। যদি আমরা মনে না রাখি তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো তোমাদের প্রত্যেককে বলা হচ্ছে যে যারা এখনো পর্যন্ত আনএকাডেমিতে তো জয়েন করোনি তারা প্রত্যেকে কিন্তু প্লে স্টোর থেকে আনএকাডেমি অ্যাপস ডাউনলোড করো আর প্রত্যেকটা ফ্রি ক্লাস জয়েন করো। ফ্রি ক্লাস দেখার পর ক্লাসে জয়েন করো। অবশ্যই কিন্তু আনলক কোড কিন্তু আমাদের আনলক কোড হচ্ছে RAMILA, ঠিক আছে। আর যেটা বলা হচ্ছে প্রত্যেককে, যে প্রত্যেকে কিন্তু ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করো, আর বেল আইকন প্রেস করে রেখো। তার কারণ হচ্ছে বেল আইকন প্রেস করলে তুমি এই চ্যানেলে যত ভিডিও অ্যাড হবে সেই নোটিফিকেশনগুলো তুমি পাবে। থ্যাংক ইউ, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।